হ্যালো স্টুডেন্টস, বন্দে ত্রিপুরার চ্যানেলের ক্লাসে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটু অন্য আঙ্গিক আলোচনা করব, এরকম প্ল্যান নিয়ে এসেছিলাম। আজকে আমরা আলোচনা করব ভাবছিলাম নিট 2021। আমরা যারা এবার 12 ক্যান্ডিডেট তারা সবাই, বা যারা রিপিটও করছি, ওরা সবাই নিট পরীক্ষা দিচ্ছি। 12 সেপ্টেম্বর নিট পরীক্ষা আছে আমাদের। কিভাবে লাস্ট মিনিট প্রিপারেশন সেই সম্পর্কে একটু আলোচনা করব, আর ইনক্লুডিং কিভাবে আমরা যাব। আর কয়েকদিন সময় আছে, আজকে থেকে আরও প্রায় 15 দিনের মতো আমাদের হাতে সময় আছে। লাস্ট 15 ডেজ একটা প্রিপারেশন আমরা কীভাবে করব, আমরা সেই বিষয়ে একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। নিট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। তো এটা যেহেতু ন্যাশনাল, তাহলে সমস্ত আমাদের ছেলেমেয়েরাই যারা 12-এ বা 12 পাস করেছে অলরেডি ওরা দিতে পারে। এখানে আমাদের 17 থেকে, তো এই যে 17 প্লাস ছেলেমেয়েরা সবাই দিতে পারবে। তো এখন এবার যে আমাদের পরীক্ষাটা হবে নিট, গত বছরের আর এই বছরের মধ্যে একটু ফারাক আছে। গত বছরের সঙ্গে এই বছর আমাদের প্রশ্নের প্যাটার্নের একটু চেহারা চেঞ্জ হয়েছে, সেই জন্যই একটু এই বিষয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়। আমরা এর আগের ক্লাসগুলিতে আমরা গল্প শুনেছি অন্য স্যারের কাছ থেকে, নিটের বিভিন্ন ধরনের প্রশ্নপত্র, কেমিস্ট্রি, বায়োলজি, অলরেডি অল দিস থিংস ডিসকাশন হ্যাজ বিন ফিনিশড। স্টিল ফিজিক্সের নিয়ে একটু আলোচনা করব এখানে। আমরা ফিজিক্সের নিটের যে সিলেবাসটা, এটা সবাই মোটামুটি আমরা জানি। আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব, কিভাবে তুমি লাস্ট 15 ডেজের মধ্যে কিভাবে করবে। আর কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়। আমরা খুব ভালো প্রিপারেশন নিয়েছি, আমরা অনেক কিছুই জানি, অনেক বুঝি, কিন্তু প্রসিডিউর, টাইম মেনটেনিং, তারপরে লাস্ট নাইট প্রিপারেশন, লাস্ট 15 ডেজ প্রিপারেশনের কীভাবে করা হয়েছে তার উপরে অনেক ফ্যাক্টর কাজ করে। দেখা যায় যে খুব ভালো প্রিপারেশন করেছি, কিন্তু আমি এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করতে পারিনি। সেই যে ব্যাপারটা, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আমাদের ওই বিষয়ে সতর্ক হতে হবে। আমার পড়াশোনা করার পর কি কৌশল অবলম্বন করে আমি আরেকটু ভালো কিছু করতে পারি। এখানে আমাদের পার্সেন্টাইলের একটা ব্যাপার আমি প্রথমেই বলবো। আমাদের এখানে 50% একটা ব্যাপার এখানে নিতে আছে। যতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, আমাদের যে ক্রাইটেরিয়া আমরা এখানে কাট অফ মার্কস যেটা হিসেব করি, এখানে কিন্তু মোটামুটি আমাদের 50%। প্রথমেই আমাদের কাট অফ মার্কসটা যেটা আসে, এটা 50%। এটা অনেকে হয়তো বুঝতে পারি না আমরা। 50%টা কি? 50% মনে হয় যেমন আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে যততে, তার 50% পেতে হবে। নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে 50% অ্যাপিয়ারিং স্টুডেন্ট যারা আছে, ওদের যা স্কোর, তার থেকে তোমার স্কোর বেশি হতে হবে। ধরো 50% অ্যাপিয়ারিং স্টুডেন্টের লোয়েস্ট স্কোর যেটা ধরো 50 বা 140, তো তোমাকে এইটা ক্রস করতে হবে, এই মার্কসটা। এটাকে 50% আমরা যে বলি যে আসলে 50%, নট পার্সেন্ট। 50% মানে অ্যাপিয়ারিং স্টুডেন্টের 50% যেই স্কোর করেছে, অ্যাভারেজ স্কোর, তার থেকে তোমাকে বেশি পেতে হবে। এটা হচ্ছে আমাদের কাট অফ মার্কস হিসেব করা হয়। এখন যদি কোনো ইয়ারে ধর কাট অফ মার্কস আসলো 140, মানে 50% স্টুডেন্ট যারা আছে অ্যাপিয়ারিং স্টুডেন্ট, টোটাল ক্যান্ডিডেটের 50% অ্যাপিয়ারিং স্টুডেন্ট, হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয় প্রত্যেক বছর নিটে। তার 50% অ্যাপিয়ারিং স্টুডেন্টের যা স্কোর, তার থেকে তার মার্কসটা হচ্ছে 140। সো ইউ হ্যাভ টু মেক এ স্কোর মোর দ্যান 140, 140 থেকে বেশি পেতে হবে। তো এটা প্রত্যেক বছর কাট অফ মার্কসটা যেটা, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম থাকে না আর কি প্রত্যেক বছর। যে আমাদের অনেক মনে হতে পারে অনেক বাচ্চাদের যে টোটাল মার্কসটা যা থাকবে তার 50% না, এমন না। তা এই বছর আমাদের পেন পেপারের পরীক্ষা হচ্ছে। 12 তারিখ যেটা পরীক্ষা হবে, আমরা সবাই জানি অলরেডি অ্যাডমিট কার্ড আসেনি, কিন্তু তোমাদের ম্যাক্সিমামই লোকেশন তোমাদের কোথায় হবে বুঝে নিয়েছো, স্টেট কোনটা হবে, কোন জায়গায় পরীক্ষা হবে, কিন্তু ওই অ্যাডমিট কার্ড হয়তো সেন্টারটা ঠিক হয় তোমরা জানতে পারোনি। আমি এবার পরীক্ষার পদ্ধতিতে সবার আগে যাচ্ছি। পরীক্ষার যে পদ্ধতি হবে আমাদের গত বছরের সঙ্গে মিলে কিন্তু
এখানে চেঞ্জ হয়েছে, হয়তো তোমরা অনেকেই জানো। যদি কারোর কনফিউশন থাকে সেই বিষয়ে আমরা একটু সেই জন্য আমরা একটু বলে নিচ্ছি। আমাদের টোটাল মার্কস যেটা টোটাল হচ্ছে আমাদের 720 মার্কসের পরীক্ষা। এখানে গত বছর যেমন ছিল টোটাল নাম্বার অফ কোশ্চেন যেটা 180 ছিল গত বছর, ঠিক আছে। এভরি কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন, ইচ কোশ্চেন 4 মার্কস করে আমি পাবো, 4 মার্কস যদি কারেক্ট হয়। আর যদি ভুল হয় তাহলে ফর রং আনসারের জন্য -1 ডিডাক্ট হবে, -1। এটা নর্মাল প্রসিডিউর ছিল, ঠিক আছে। এবছরও সেমই আছে, কিন্তু এখানে একটু টুইস্ট এসছে। এখানের মার্কসটাতে এর অন্যভাবে প্রশ্নটা করা হয়েছিল। আগের বার যতটুকু কোশ্চেন ছিল আমাদের থাকতো, ফিজিক্সে থাকতো 45টা, কেমিস্ট্রিতে 45, আর বায়োলজিতে থাকতো 90। এবার এইটা দুই ভাগে ভাগ হয়ে একটা গেছে বোটানি, আর একটা হয়েছে তোমার জুওলজি। এবার এইখানটায় ঢুকবে 45 কোশ্চেন্স, আর এইখানটায় আসবে 45 কোশ্চেন্স। এই টুইস্ট এখানে আছে আর কি এবছর। তাহলে ফিজিক্সে 45টা ঠিকই আছে, কেমিস্ট্রি 45 ঠিকই আছে, বায়োলজির 45টা, বোটানি আর জুওলজিতে ভাগ হয়েছে। তো বোটানিতে গেছে 45টা আর জুওলজিতে গেছে 45টা। এইবার আরেকটা টুইস্ট আছে, এখানের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বা ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুওলজি, তাহলে 4টা ভাগে ভাগ হচ্ছে আমাদের। তাহলে একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি, একটা হচ্ছে বোটানি, আর এটা হচ্ছে জুওলজি। তো এখানে প্রত্যেকটাতে এখানে 2 ভাগ করা হয়েছে, দুটো সেকশন, এ আর বি, দুটো সেকশন করা হয়েছে। সেকশন এ তে তোমার থাকবে 35টা কোশ্চেন্স। সেকশন এ তে ফিজিক্সের 35টা কোশ্চেন থাকবে, এখানে প্রত্যেকটা কোশ্চেন তোমাকে আনসার করতে হবে। সেকশন বি তে থাকবে 15টা কোশ্চেন, কিন্তু তোমাকে আনসার করতে হবে অনলি এখান থেকে 10। তাহলে আলটিমেটলি 35 + 10 তোমাকে 45টা কোশ্চেন আনসার করতে হচ্ছে ফিজিক্সে, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রি তো সেম বিভাগ, এখানে 35টা কোশ্চেন তোমার কম্পালসারি তোমাকে করতেই হবে। এখানে 15টা থাকবে, এখান থেকে তুমি বেছে অপশন থাকবে, মানে আউট অফ 15 ইউ হ্যাভ টু অ্যান্সার 10। আচ্ছা, সেম বটানিতে থাকবে, সেম জুওলজিতে থাকবে। তাহলে এখানেও 35টা থাকবে, 15টা থাকবে, এখান থেকে 10টা বেছে নিতে হবে। জুওলজিতে 35টা থাকে, কম্পালসারি তোমাকে 35টা করতেই হবে, এখানে কোনো অপশন নেই, কোনো চয়েস নেই। এখানে 15টা আছে, এখান থেকে তুমি চয়েস পাবে, তুমি 10টা আনসার করবে, সরি, ব্যাস। তাহলে ফিজিক্সে 45, কেমিস্ট্রি আলটিমেটলি তোমাকে 45 করতে হচ্ছে, 35 + 10 45, বা বোটানিতে সেই 45টি করতে হচ্ছে, জুওলজিতে 45 করতে হচ্ছে। আলটিমেটলি এই পোর্শন থেকে কিন্তু আমাদের সেই 90 নাম্বার অফ কোশ্চেনই রয়েছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের প্রশ্নের চেহারা। এখন একটা জিনিস মনে হতে পারে, যেটা অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করে, যে স্যার এখানে 15টার মধ্যে যদি আমি 15টা আনসার করে দিই তাহলে কি হবে? প্রথম এইখানে 15টা আছে, এখানে 15টা আছে, এখানে 15টা, আমি যদি সবগুলো করে দিই তাহলে এখান থেকে যদি হয় প্রথম
বাই চান্স প্রথম 10টার মধ্যে 4টা হয়েছে, পরেরগুলো দেখা গেল পরের প্রথম 10টার মধ্যে 4টা হয়েছে, 6টা ভুল গেল, আবার পরেরগুলো ঠিক হয়েছে, পরের 5টার মধ্যে আবার 5টা ঠিক হয়েছে, তাহলে কি হবে? তো এখানে একটু চালাকি করা যায় এরকম মনে হয় অনেকের, কিন্তু না। গাইডলাইনটায় বলেছে, এনটিএর যে গাইডলাইন, প্রথম 10টাই তোমার অ্যান্সার সিলেক্ট করা হবে, প্রথম 10টা। তাহলে এখানে আমার কোনোভাবে চালাকি করা চলবে না। যদি কেউ মনে করি যে প্রথম 10টার মধ্যে আমি 5টা আনসার করলাম, পরের যদি আবার কোনো প্রশ্ন ভুল করে শেষের দিকে আবার করে দিই, ওইগুলি কারেক্ট হলে কিন্তু ওইগুলি সিলেক্ট হবে না, ফার্স্ট 10 কনসিডারেশন আসবে। তাহলে ফিজিক্সে যদি কেউ মনে করি আমি অ্যান্সার করব, আমাকে 10টাই করতে হবে, তুমি যেখান থেকে করো, পিছন থেকে করো, সামনে থেকে করো, আউট অফ দিস 15 তোমাকে 10টাই সিলেক্ট করে করতে হবে। বেশি করে লাভ নেই, কারণ হয়তো পরের গুলি যদি কারেক্ট হয়, আগের গুলি ভুল হয়ে গেলে প্রথমগুলি সিলেক্ট হবে কিন্তু। তো এখানে এরকম আমরা করব না আর কি, করা যাবে না। তাহলে আমাদের এখানে কোশ্চেন আগে যেটা ছিল 180, এখন কিন্তু একটু সময় বেশি দিতে হবে। আমার ওই প্রশ্ন 20টা কোশ্চেন এক্সট্রা আসছে, 5 5 5 5 20টা কোশ্চেন এক্সট্রা আছে, 20টা কোশ্চেনের জন্য কিন্তু আমার সময় বার করতে হবে। তাহলে আমার সময়ের ক্যালকুলেশনে একটু প্রবলেম হচ্ছে এবার। অন্যবার যেমন টোটাল সময়টাকে আমার সময় থাকতো 3 ঘন্টা, টোটাল সময় থাকে আমাদের 3 ঘন্টা। 3 ঘন্টা সময়ের মধ্যে আমি 180টা কোশ্চেন পড়ে মোটামুটি অ্যাভারেজ একটা টাইম আমি ধরে নেব যে একটা কোশ্চেনের জন্য আমি কত সময় খরচা করব। ওই খরচা করে আমি একটা কোশ্চেন করে 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 যাব। এবার কিন্তু আমাকে যেহেতু 200 কোশ্চেন দেওয়া হচ্ছে, তো 200 কোশ্চেন আমাকে ওই একই টাইমে দেখতে হবে। তো আমার একটু সুবিধা হয়েছে, আবার একটু সমস্যাও হয়েছে, কারণ ওই 15টা কোশ্চেনের 20টা কোশ্চেনের জন্য আমার এক্সট্রা একটু সময় ম্যানেজ করতে হবে, এক্সট্রা একটু সময় কিন্তু ম্যানেজ করতেই হবে, নাহলে কিন্তু ওই 20টা কোশ্চেনে এক্সট্রা পড়বো করতে গিয়ে একই সময় রয়েছে। ঠিক আছে, তো এখানে টাইম ম্যানেজমেন্টটা আরেকটা ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটা আমি এখানে একটু বলবো, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কি করব আমরা। টাইম ম্যানেজমেন্টে যেহেতু আমার 200 কোশ্চেন আছে, এতগুলো কোশ্চেন আছে, আর সময় আছে আমার 180 মিনিট, 3 ঘন্টা। তাহলে এবার দেখো, এই 180 মিনিটকে আমি 200 কোশ্চেনের মধ্যে ভাগ করব, কিভাবে করব না করব এই বিষয়ে এটা আমার ব্যক্তিগত, একদম ব্যক্তিগত প্রপোজাল, অ্যাডভাইস। এখন তুমি তোমার মতো করে তুমি যেটা মনে করো, যদি ইউ আর প্রেফারিং ইন দিস মেথড, এটাতে তুমি কমফোর্টেবল, তুমি এটা করতে পারো। আমার ব্যক্তিগত একটা অ্যাডভাইস এরকম, এটা তোমার জন্য স্যুট হবে কিনা আই ডোন্ট নো। ইফ ইট সিমস বেটার ফর ইউ, দেন ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট। আমি ওএমআর শিট যেটা আমাদের থাকে, ওএমআর শিট থাকে, একটা সময় চলে যায় ওএমআর শিটের ফিল আপের জন্য। এই সময়টা একবার নেহাত কম না, প্রত্যেকটা ঘর ফিল আপ করে টোরে ওএমআর শিটের জন্য। এখানে আমার টোটাল এই প্রসিডিউরটা, অফিসিয়াল যে কাগজপত্র লেখা টাকা এই ব্যাপারটা থাকে, সিগনেচার করে, এটার জন্য 10 মিনিট সময় ওএমআর শিট ফিল আপ করা, এটার জন্য 10 মিনিট সময় আমাকে রাখতেই হবে। তার মানে প্রত্যেকটা অ্যান্সারকে আমি যদি গোল করে 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 গুছিয়ে যাই, এখানে আমার 10 মিনিট সময় রাখতে হবে। তাহলে 180 মিনিট থেকে আমার কিন্তু 10 মিনিট বেরিয়ে গেল, আমার এখন থাকছে 170 মিনিটস। 170 মিনিট থাকছে, ওএমআর চলে গেল। এবার যখন আমি কোশ্চেনের অ্যান্সার করব, 180টা কোশ্চেনের যদি অ্যান্সার করতে চাই, এটা আমি পরে আসছি, আমি কটা করতে চেষ্টা করব না করব। যদি আমি 180টা কোশ্চেন অ্যান্সার করতে চাই, সময় থাকে 170 মিনিটস, তাহলে এখানে আমার আসছে প্রত্যেক কোশ্চেনের জন্য নিয়ারলি 51 মিনিটস। 51 মিনিটস, তাহলে সরি 51 মিনিটস না, 51 সেকেন্ড।
51 সেকেন্ড। তাহলে একটা কোশ্চেনের জন্য প্রায় 51 সেকেন্ডের মতো সময় আমি পেতে পারি। এখন প্রবলেম হচ্ছে আমার তো 200 কোশ্চেনের জন্য সময়টা আরেকটু কমবে। আলটিমেটলি আমি ওভারঅল যে টাইমটা আমি পার কোশ্চেনের জন্য জেনারেল ওয়েতে পাবো, এটা দেখা যায় 45 সেকেন্ডস। তুমিও তোমার মতো ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা 45 সেকেন্ড একটা কোশ্চেনের জন্য পাওয়া যেতে পারে। এবার যদি 45 সেকেন্ড আমি একটা কোশ্চেনের জন্য সময় খরচ করি, তাহলে আমি মোটামুটি 180টা কোশ্চেন ওভারঅল 200 কোশ্চেন ওভারঅল আমি দেখতে পারবো, পড়তে পারবো, পড়ে অ্যান্সার করতে পারবো। এখন এই জায়গায় দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। ওএমআর ফিল আপ আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমার সময়টা আমি হিসাব করার চেষ্টা করলাম, এটা আমি আমার মতো করে ক্যালকুলেশন করেছি যে 45 সেকেন্ডের মতো টাইম আমরা একটা কোশ্চেনে খরচ করতে পারি আর কি। তো এইটা গেল। তুমি তোমার মতো করে একটু হিসেব করে, প্রত্যেকেই হিসেব করে একটু দেখো, কারণ এটা আগের থেকে যদি প্ল্যান না থাকে, আমি একটা কোশ্চেনে 2 থেকে 3 মিনিট সময় খরচা করে ফেললাম, তাহলে হয়তো এমন হবে যে পরের দিকে অনেক কোশ্চেন ছিল, ভীষণ কমফোর্টেবল ছিল, আমি সেই কোশ্চেনগুলো টাইমই পাবো না, পড়ারই টাইম পাবো না। এখন যখন আমরা এই 45, যেহেতু এখন আমাদের সময় আছে প্রায় ধরো 15 দিনের মতো অ্যাভারেজ মোটামুটি সময় আছে, 15 দিন। তো যেহেতু আমরা যখন প্র্যাকটিস করব, মক টেস্ট যখন দেব, যখন মক টেস্ট আমরা ঘরে প্র্যাকটিস করব, নিজেরা পরীক্ষা দেব, যেখানে যেমনভাবে আমরা প্রিপারেশন করছি, ওই সময়ে স্টপ ওয়াচ ইউজ করো, একদম ঘড়ির কাঁটা দেখে 45 সেকেন্ডের মধ্যে প্রশ্ন পড়ে একটা পরীক্ষার জন্য কতগুলো কোশ্চেন পড়ে তুমি কটা আনসার করতে পারো। এখন কিছু মক টেস্টের মধ্যে ধরো 45টা কোশ্চেন দেখলাম, বা 70 টু যদি 180 মার্কসের 200 মার্কসের ওএমআর শিটের কোশ্চেন দেখি, ওইটাতে দেখতে গেলে আমার স্টপ ওয়াচ ধরে পরীক্ষা দিতে হবে। এত বড় পরীক্ষা যদি না দিই, ধরো 50 কোশ্চেন্স, 45 কোশ্চেন্স, তখন টাইমটাকে তুমি 45 সেকেন্ডস এরকম ধরে পার কোশ্চেনে তুমি হিসেব করে পরীক্ষা দাও। কারণ সবসময় বড় পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করা যায় না, অত বড় পরীক্ষার প্রিপারেশন করা সবসময় হয়ে ওঠে না। যখন তুমি ছোট পরীক্ষা দেবে 45 কোশ্চেন্সের বা 40 কোশ্চেন্সের, টাইম ধরো 45 সেকেন্ডস ধরে রাখতে হবে যে আমার এর বেশি টাইম নেই, ঠিক আছে? এইটা গেল। তুমি যখন পরীক্ষা দেবে, স্টপ ওয়াচ বলতে এখানে আমি একদম তোমার সামনে একটা ঘড়ি থাকবে, যে কোনো ধরনের টাইম দেখে হিসাব করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে আর কি, মানে প্র্যাকটিস করতে হবে, যেহেতু সময়ও বেশি থাকে না আমাদের। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলবো, পরীক্ষার দিন কিছু জিনিস প্রথমে খুব খেয়াল করে রাখতে হবে, যেগুলো আমাদের ভুল হয়। মেইনলি আমাদের কিছু জেনারেল এরর হয়, বা এটা বুঝতেও পারি না, আগের থেকে প্রিপারেশন থাকে না, যার ফলে এই ভুলগুলি হয়ে যায়। দেখা যায় যে খুব ভালোই পড়ে গেছিলো, কিন্তু কিছু আনওয়ান্টেড সিচুয়েশন অ্যারাইজ করে ফেলেছে। 1 নম্বর একটা প্রবলেম অনেক সময় দেখা দিতে পারে, এটা হচ্ছে ওএমআর ফিল আপ। ওএমআর ফিল আপের সময় আমাকে সাংঘাতিক মনোযোগ দিতে হবে। এবারের ওএমআর শিট, যেটা 200 কোশ্চেনের যেটা ওএমআর শিট, 200 কোশ্চেন্স, এই ওএমআর শিটটা বিভিন্নভাবে পাওয়া যায়। তো অনলাইনে গিয়ে এনটিএর সাইডে গিয়ে তো ওএমআর শিটের চেহারাটা একটু 200 কোশ্চেনের চেহারা, 200 ওএমআরের শিটটা একটু দেখতে হবে। কারণ 180টা কোশ্চেনের অ্যান্সারে ওএমআর শিটের যেই চেহারা, 200টার চেহারাটা একটু অন্যরকম। এটাকে যদি আরেকবার দেখে নিলে ভালো হয়, কারণ কোথায় এ বি সি ডি কীভাবে অ্যারেঞ্জ করা আছে, এটা আগের থেকে একটু দেখে রাখলে একটু এখানে কয়েক সেকেন্ড সময় বাঁচে। সাডেনলি তুমি যখন তোমার সামনে ওএমআর শিটটা দেখবে, ওইখানেও ও আচ্ছা এটা এরকম চেহারা,
আচ্ছা এটা এরকমভাবে লিখতে হবে না, ওইটা এই বিগুলি এখানে এরকম যদি থাকে, কোনো সময় হরাইজন্টাল থাকতে পারে, ভার্টিক্যাল থাকতে পারে। সো সেই জায়গায় আমরা কিন্তু ওএমআর শিটটা একবার অবশ্যই দেখব। ওএমআর শিট ফিল আপের সময় আমি কিছু কিছু সময় কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে আমি দেখেছি ছেলে মেয়েদের প্রবলেম হয়, যেমন এখানে রোল নাম্বার, যখন বাচ্চারা রোল নাম্বার লিখে এখানে ধরো 39251 এরকম থাকলো, এখানে তো এ বি করে লেখা থাকে, আর সরি 1 2 করে গোল গোল দিয়ে লেখা থাকে। এখন এটা করার সময় অনেক সময় কি হয়, এই গোলটা লেখার সময় দেখা যায় অনেক সময় তিনটা এখানে এখানে পাশাপাশি এখানেও থাকে, 1 2 3 4 করে থাকে। তো তিনটা দাগানোর সময় তাড়াহুড়ার মধ্যে একটু টেনশনও থাকে কিছুটা, ওই সময় দেখা গেল 4-এর মধ্যে এরকম দাগিয়ে ফেললে, এবার কি তোমার ওএমআর শিট ক্যান্সেল হয়ে যাবে? এই টেনশনে কিন্তু রেস্ট অফ দ্য এক্সাম খারাপ হয়ে যেতে পারে। যদি এখানের লেখাটা ঠিকঠাক থাকে তাহলে সহজে তোমার এই শিটটা এই পরীক্ষা ক্যান্সেল হবে না। তারপরেও যখন যদি এরকম ভুল হয়ে গেছে, কোনো মাথা গরম না করে একদম ঠান্ডা মাথায় যদি এরকম হয়ে যায়, জাস্ট তুমি তোমার ওই রুমে যিনি ইনভিজিলেটর হিসেবে আছেন ওনার সঙ্গে কথা বলবে যে এটাকে চেঞ্জ করে দেওয়া যায় কিনা বা কি করা যায়, এটা সলিউশন এখানে বেরিয়ে আসবে। এখানে মাথা গরম করার কোনো ব্যাপার নেই, যে অনেক সময় দেখা গেল আমি এটা দাগাতে গিয়ে আমি এটা করে ফেললাম, 2 দাগাতে গিয়ে 2-এর জায়গায় নিচে 3-এর মধ্যে আমি ডার্ক করে ফেললাম, এখন কি হবে? এই টেনশনে দেখা গেল বাকি যে কোনো প্রশ্ন তুমি পড়ছো সেই প্রশ্নের মধ্যে তোমার এই ব্যাপারটাই ঘুরছে। এটা কোনো সমস্যা নেই। যদি এমন হয় তাহলে ওএমআর শিট চেঞ্জ করা যেতে পারে, অথবা তুমি যদি ওইখানের যিনি ইনভিজিলেটর আছেন ওনাদের সঙ্গে কথা বললে দে উইল একটা সলিউশন উনি দেবেন কোনো না কোনোভাবে কি করা যায় আর কি। ঠিক আছে, তাহলে এখানে রোল নাম্বারটা যখন আমরা লিখব ওইটা কিন্তু খুব সিনসিয়ারলি লিখতে হবে একদম। এখানে প্রথমে সংখ্যাটা লিখে এখন ঠান্ডা মাথায় আঙ্গুল দিয়ে দিয়ে এক হাত তুমি যখন লিখবে তখন এটা 3 করেছো, এখানে 3 লিখেছো, তো 3-এর এখানে আঙ্গুল রাখো, রেখে আরেক হাত দিয়ে এটাকে এরকমভাবে রাউন্ড করে দাও। এটা একটা প্রসিডিউর। এটা ওএমআর শিট ফিল আপ করার সময় এই বছরের শিটটা তো একটু ডিফারেন্ট, একটু দেখতে হবে। এটা গেল। দুই নম্বর একটা ভুল হয়, এই যেহেতু সামনেই পরীক্ষা আর অনেকে রিপিটও করছি, অনেকে ডাইরেক্ট পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, তখন অনেকের মনে হবে যে আমি একদম 200-এর মধ্যে 200 কোশ্চেনই দেখব, সিনসিয়ারলি সবগুলি আনসার করব, এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আমরা যাই এবং প্রত্যেকটা কোশ্চেনই পারফেক্টলি করতে হবে এরকমও ভাবি। এখানে যেহেতু আমি টাইমটা প্রথমেই গল্প করেছি যে 45 সেকেন্ড আমরা পেতে পারি, তো একটা কোশ্চেনের জন্যে কোশ্চেনও বেড়েছে, 180 থেকে 200 হয়েছে, 20টা কোশ্চেন পড়ার জন্য এক্সট্রা টাইম আমাকে বার করতে হবে। সেই জায়গায় আমার সাজেশন থাকবে, এটা আমার একদমই ব্যক্তিগত সাজেশন, ইউ মে ডু অ্যাকর্ডিং টু ইউর প্রিপারেশন। তবে তুমি একটু ভেবে দেখতে পারো যে সাজেশনটা অ্যাকসেপ্ট করা যায় কিনা। এখানে আমার যদি প্ল্যান থাকে আমি আউট অফ 200 প্রত্যেকটা কোশ্চেন আমি 180 আনসার করব এবং 180টা কি পড়ে কারেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা ঠিক হবে না। আমার মনে হয় যে আমার একটা প্ল্যান করা থাকলে ভালো হবে। কীরকম প্ল্যান? আমার টোটাল পরীক্ষা হচ্ছে 720-তে, আমি যদি প্ল্যান করি 180-র মধ্যে, যে আমি নর্মালি তুমি যখন পড়াশোনা করেছো, সারা বছর প্রিপারেশন করেছো, সব সাবজেক্টে দেখেছো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার যথেষ্ট দখল আছে, এবং দখলের পর তুমি কিন্তু একটা আইডিয়া করতে পারো মোর অর লেস যে হ্যাঁ আমি এত পেতে পারি। আমার হয়তো 600 আমার টার্গেট, 620 আমি পেতে পারি, 650 আমার ক্রস করতেই হবে, 670 আমার ক্রস করতে হবে, এরকম হতে পারে। যে ধরো তুমি ভাবছো যে আমার এবার
640 ক্রস করতে হবে। এখন 640 যদি ক্রস করতে চাই, তার মানে আমার এখানে 720 থেকে আমি আমার টার্গেটটাকে কোথায় নিলাম, আমি আমার টার্গেটটাকে ফিক্স করলাম 640-তে। ঠিক আছে, তাহলে আমার এখানে কতটা কোশ্চেন আমি দেখব এখানে 640 যদি করি, তা আমার প্রত্যেকটা কোশ্চেনে যদি 4 করে হয়, আমার 160 নাম্বার অফ কোশ্চেন আমি দেখার টার্গেট করছি। আমি করবই 160, আমাকে অ্যান্সার করতে হবে, আমি পারবো মোটামুটি এরকম। তাহলে এখানে আমার 180 থেকে কমে আমার টার্গেট গিয়ে দাঁড়িয়েছে কোন জায়গায়, এই জায়গায় 160। তাহলে 160-এর জন্য হয় যদি সময়টা আমি হিসেব করি, তাহলে আগে যেটা 45 সেকেন্ড আমি বারবার মানে ভাবছিলাম 45 সেকেন্ড পাবো, 45 সেকেন্ডে সবগুলো অনেক কোশ্চেন আছে, 55, 60 সেকেন্ডস সময় লাগতে পারে, বা 1 মিনিটও লেগে যেতে পারে, 1 মিনিটের থেকে কয়েক সেকেন্ড বেশিও লাগতে পারে। তখন আমি এই কেসে কিন্তু 45 থেকে আমার টাইমটা প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি একটু বাড়াতে পারি। সো আমার টার্গেট তখন করব আমি 160 ইনস্টেড অফ 180, মানে আমি 160টা কোশ্চেন আনসার করবই কারেক্টলি। এটার জন্য এবার 200 থেকে আমাকে অপশান কিন্তু এখানে এসছে 200 কোশ্চেনের জায়গায় আমার 160টা কোশ্চেন কারেক্ট করতে হবে। 35-এর মধ্যে কোনো হাত দেওয়ার সুযোগ নেই, এগুলি সবগুলি করব। বাকি যে কোশ্চেনগুলি আছে এগুলি আমি দেখব অপশানটা কত তাড়াতাড়ি করে। এখন একটা কোশ্চেন আমি পড়ে দেখলাম এটাতে কলম বসানোই মুশকিল হচ্ছে, এটা কোন অ্যাঙ্গেলে কোশ্চেনটা করেছে আমি ধরতেই পারছি না, দেন ইউ ক্যান লিভ ইট। এরকমভাবে তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 180-র প্ল্যান থেকে তুমি যদি 160-এ চলে আসো, 20 কোশ্চেন্স তুমি এখানে এসকেপ করতে পারো। দোজ কোশ্চেন্স আর সিমস টু ইউ টু মাচ হার্ড, বা ইনস্ট্যান্টলি হয়তো আমি ভাবতে পারছি না এটা কোন অ্যাঙ্গেলে করবে, এটা ভাবতে পারছি না। ওই রকম 20টা কোশ্চেনকে তুমি ছেড়ে দিলেও পারো। 20টা কোশ্চেন এরকম পড়লে ভাবলে না এটা আমি এখন হয়তো পারবো না, লিভ ইট। এরকমভাবে করতে ছেড়ে তুমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য আরেকটু সময় বেশি তুমি লাগাতে পারো, লাগিয়ে অ্যাকুরেসি লেভেলটাও তুমি বাড়াতে পারো। এইভাবে তুমি ইচ্ছে করলে তোমার অ্যাকুরেসিটা অনেকটা বাড়বে। মানে 160-এর মধ্যে আর 180-র মধ্যে 160টা কোশ্চেন যদি এখন আমি টার্গেট করি, 45 সেকেন্ডের জায়গায় এখানে বেশ খানিকটা সময় আমার বেড়ে যাবে। ওই সময়টাতে আমি তার অ্যাকুরেসিটা বাড়াতে পারবো প্রত্যেকটা কোশ্চেনের। এইটা গেল আরেকটা। এইবার ভুল যদি বেশি করি, ধরো 7 থেকে 8টা এরার কোনোভাবে অ্যাকসেপ্টেবল আর কি, এর থেকে যত বেশি আমি ভুল করব আমার কিন্তু র্যাঙ্কিং তত পিছিয়ে যাবে। নাম্বার অফ এরার যদি মোর দেন 8-9 হয়ে যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কিংটা আমার পরের দিকে চলে আসবে, পিছিয়ে যাবে। ওই জন্য আমাদের টার্গেট হবে আমাদের কোনোভাবেই বলবো 5 থেকে 8টা, ম্যাক্সিমাম 5 থেকে 8টা পর্যন্ত কোনোভাবে অ্যালাউড, এর বেশি কিন্তু যাওয়াটা আমার রিস্ক নেওয়াটা ঠিক হবে না। এমনভাবে আনসার করলাম যে দেখি করে অনেকগুলি তো হয়েছে, এই 10টা অ্যান্সার করে দিই, আচ্ছা এক করে -10 হয়ে যাবে বা 15টা, না আমরা ওই পথে হাঁটবো না। যে 160টা ঠিক করলাম আর বাকি যে 20টা আছে এগুলিতে র্যান্ডমলি অ্যান্সার করার চেষ্টা করি যতটুকু আইডিয়া করতে পারি। ওইখানে যদি 20টার মধ্যে দেখা গেল 12টা-13টা ভুল হয়ে গেল, দেন তাহলে কিন্তু অনেকটা আমরা পিছিয়ে যাবো আর কি। ঠিক আছে, এইবার 3 নম্বর আরেকটা কেস। তাহলে এখানে আমি প্রথমটা বললাম ওএমআর ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি করতে হবে, মাথা গরম করার কোনো এখানে জায়গা নেই, ঠান্ডা মাথায় করবে। যদি ভুল হয় এটারও ঠান্ডা মাথায় ইনভিজিলেটরের সঙ্গে কথা বলে এটা সলিউশন করা যাবে। এখানে 200 কোশ্চেনের মধ্যে আমি 180 করব টার্গেট আমাদের যদি নেই, তাহলে একটু সময় প্রত্যেকটা কোশ্চেন আমার মনে হয় একটু কমে যায়। সেই জন্য আমি আমার টার্গেটটাকে 720 থেকে যদি কমিয়ে ধরো 640, এটা আমি আমার মতো করে বললাম 640, কারোর টার্গেট হতে পারে 680, কারোর টার্গেট হতে পারে 700 হতে পারে। তাহলে 700 যদি হয় সেখানেও কিন্তু আমি 20 মার্কস যদি আমি ছেড়ে দিই, এখানেও কিন্তু কয়েকটা কোশ্চেন আমি যদি ছাড়ি, আমি একটু সময় বেশি পাবো পার কোশ্চেনে।
এটা তোমার মতো করে তুমি টার্গেট ফিল আপ করো, অনেকের 600ও টার্গেট হতে পারে, তাহলে সে আরও সময় বেশি পাবে, কিন্তু যেগুলি করবে পারফেক্টলি করতে হবে। ঠিক আছে। 3 নম্বর যেটা আমি একটু এখনই বলতে বলতে কিছুটা একুরেসি আমাদের একটু বাড়াতে হবে। ওই যেটা বললাম আমাদের কিন্তু 7 থেকে ম্যাক্সিমাম ধরো 8টা কোশ্চেন, এর বেশি কোনোভাবেই যদি আমাদের মানে মিস না হয়, এটা করব। আর তাহলে 7 to 8 ম্যাক্সিমাম এরর না হলে ভালো, 7 to 8 ম্যাক্সিমাম এরর তুমি কোনো না কোনোভাবে যদি বিপদে পড়ে যাও অ্যালাউ করতে পারো, নট মোর দ্যান 8। 4 নম্বর, প্রথম দিকে করলাম 10টা 12টা 15টা কোশ্চেন করলাম, করে ধরো একদম ব্রেন মানে একদম প্রথমে করে কয়েকটা বেশ কঠিন মিলিয়ে টিলে যদি ধরো 15টাই করলে বা 16টাই করলে, করার পর তোমার মনে হচ্ছে ইউ আর স্লাইটলি টায়ার্ড। অনেক সময় এমন লাগে যে আমি একটু মানে কয়েকটা কোশ্চেন আমার প্রথম দিকেই কঠিন আমি পড়ে ফেলেছিলাম, আমার একটু মনে হচ্ছে টায়ার্ড লাগছে, ব্রেন অনেকটা মানে জমে গেছে, ভাবতে পারছি না, একটু রিল্যাক্স যদি হতাম ভালো ছিল, কিন্তু রিল্যাক্সের তো সময় নেই। সেই সময়ে আমি বলবো রিল্যাক্স হওয়ার একটা প্রসেস আছে। কিভাবে আমি রিল্যাক্স হব? প্রসেসটা এইরকম, তুমি তো 15টা বা 20টা কোশ্চেন করলে, করার পর যদি মনে করো না আমার 10-12 সেকেন্ডের যদি একটু গ্যাপ বা 20 সেকেন্ডে 30 সেকেন্ডের একটা গ্যাপ পেয়ে যেতাম তাহলে ভালো ছিল। সেটার জন্য তুমি তখন ওএমআর শিটটাকে তুমি ওই যেগুলি করেছো দাগাওনি এখনও, এগুলিকে ABCDগুলো ওএমআর শিটটা তুমি ফিল আপ করে নাও। যেই 15টা তুমি করেছো সলিউশন অলরেডি বার করেছো, সবার লাস্টে না করে এই 15টা এখন তুমি রাউন্ড করে দাও। তাহলে ওই সময়তে রাউন্ড করবে, বাস কিছুটা চিন্তা থেকে একটু ফ্রি, তখন দেখবে একটু রিল্যাক্স লাগছে। এরকম 20 সেকেন্ড বা 25 সেকেন্ড পর দাগানোর পর বা 30 সেকেন্ড দাগানোর পর তুমি আবার কোশ্চেনে যাও। এইবার কোশ্চেনটা সিরিয়ালি যখন আনসার করবে, যে কোশ্চেনটা তুমি দেখছো একদমই দাঁত ভাঙার মতো অবস্থা, মনে হচ্ছে যে এইটা আমি কোনোভাবেই করবো না, এটাকে ছেড়ে দাও, গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ পরেরটাতে যাও। ঠিক আছে। আর সঙ্গে 15টা 20টার পরে রিল্যাক্স হও। এই মাঝখানে একটা জিনিস আমি মিস করে গেছি, এটা হচ্ছে সিকোয়েন্সটা। তুমি ধরো বাড়ি থেকে প্ল্যান করে গেলে যে প্রথম তুমি বায়োলজি বোটানি আনসার করবে, তারপরে জুওলজি আনসার করবে, তারপরে কেমিস্ট্রি করবে, তারপরে ফিজিক্স করবে। অনেকের এরকম একটা প্ল্যান থাকে যে আমি প্রথমে এটা যাবো, এরপর এটা যাবো, এরপর এটা যাবো, এরপর এটা যাবো। কিন্তু যখন কোশ্চেনটা তুমি পেলে, তোমার দেখা গেল প্রথমেই তোমার ফিজিক্স পড়ে গেছে, ফার্স্ট ফিজিক্স প্রশ্ন, তারপরে ধরো কেমিস্ট্রি এসছে, এরপরে বোটানি, এরপরে ধরো জুওলজি এসছে। একদম ঠান্ডা মাথায় প্রথম ফিজিক্স পড়েছে, আমাকে ফিজিক্সই করতে হবে, নট লাইক দ্যাট। তুমি ভাববে ও আমার তো প্ল্যান ছিল প্রথম আমি এই সিকোয়েন্সে যাব, যেই সিকোয়েন্সে যাব আমি কোশ্চেনটা উল্টে আমি সেই সিকোয়েন্সই আমি কিন্তু এটা থেকে শুরু করব না। অনেক সাবজেক্টের কারোর এই সাবজেক্টের দখল আছে, কারোর ওই সাবজেক্টের দখল বেশি থাকে, কারো ওইটাকে বেশি ইন্টারেস্ট পায়, কেউ এটাতে একটু ইন্টারেস্ট কম পায়, এরকম থাকে। তাহলে যেটাতে তুমি ইন্টারেস্ট বেশি ভেবে প্ল্যান করে এসছো যে আমি এটাই প্রথম দেবো, কোশ্চেন হয়তো তাড়াহুড়োর মধ্যে এটাই যখন এসছি এটা দিয়েই শুরু করি, এটা কিন্তু ঠিক হবে না। কারণ তোমার যদি মনে হয় যে আমার ফিজিক্সটা বা কেমিস্ট্রিটা কমফোর্টেবল লাগে, কিন্তু তার থেকে বায়োলজি আর জুওলজিটা বোটানি আর জুওলজিটা বেশি কমফোর্ট লাগে, তাহলে তুমি আগে এটাতেই যাও, তারপরে পেজ উল্টে এটাতে আসবে। ঠিক আছে। এই গেল আরেকটা, যেটা তো অনেক সময় আমাদের গন্ডগোল হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট যে টাইম নিয়ে। টাইম কি হয়, পরীক্ষা যখন শুরু হয় তখন অনেক সময় কি হয়, 1 ঘন্টা বা 45 মিনিট যাওয়ার পরেই বেশ কয়েকটা প্রশ্ন চেষ্টা করার পর ধরো 30টা 35টা 40টা কোশ্চেনের পরে মনে হয় কত সময় চলে, 1 ঘন্টা চলে গেল। ঠান্ডা মাথায় তুমি এমন ধরনের ক্লক ইউজ করবে যে টাক 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 শব্দ যাতে না হয়,
ঘড়ির কাঁটা যাতে একদম মানে সাইলেন্টলি মুভ করে এবং নর্মালি তুমি ক্যাজুয়ালি ঘড়ি দেখবে। কেউ জিজ্ঞেস করলে স্যার টাইম কটা আছে, কতক্ষণ সময় গেল, ওই দিকে তোমার মনোযোগ দেওয়ার দরকার নেই। তুমি তোমার ঘড়ির মতো ঘড়ি দেখো, কমফোর্টেবল ওয়েতে তুমি তোমার মতো সিকোয়েন্সিয়ালি তোমার সিচুয়েশনে তুমি যাও। আরেকজন কথা করে নিল, বারবার ও টাইম জিজ্ঞেস করছে ওর দিকে তাকিয়ে, হ্যাঁ আমার জন্য সময় শেষ, কটা জেনে করলাম, এরকম না। তুমি তোমার টাইম মনে রাখবে যে আমার তো একটা প্রশ্নের জন্য যেহেতু আমার টার্গেট যদি 160 হয় তাহলে আমি পার কোশ্চেনে কত সেকেন্ড সময় পাবো, সেই হিসেবে তুমি গ্র্যাজুয়ালি যাও। যদি কোনো কোশ্চেন দাঁত ভাঙা হয় তাকে এসকেপ করে পরেরটাতে যাও, কিন্তু সে আলটিমেট তুমি এরকম টার্গেটেই পৌঁছানোর চেষ্টা করতে হবে আর কি তোমাকে। ঠিক আছে, এইটা। আরেকটা হলো অনেক সময় কি হয় রুমের মধ্যে, যেটা আমি অ্যাকচুয়ালি মানে পরীক্ষার দিন বা আগের দিনের প্রিপারেশনের কথা বলছি এটা, বা পরীক্ষার দিনও এই সিচুয়েশনগুলি যেগুলি অ্যারাইজ করতে পারে এগুলি একটু বলছি। রুমের মধ্যে অনেক সময় কি হয়, কোনো ছেলে মেয়ে খুব পাজলড হয়ে যায়। প্রশ্ন দেখলো, প্রথম 5টা কোশ্চেনই কঠিন, পাওয়ার পর দেখা যায় না আমি মনে হয় পারবো না, কী জানি হবে। তোমার ভাবতে হবে আমার তো 180টা কোশ্চেন আছে, 200 কোশ্চেন আছে, এখান থেকে 180 না, আমি তো যেহেতু 100, আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম 160-এর, আমার তো 160। তো 2টা 3টা 4টা প্রশ্ন যদি আমার প্রথম দিকে এমন হতে পারে যে কোশ্চেন সেটার যারা থাকেন হয়তো ধরো 1 2 3 3টা কোশ্চেনই কঠিন হয়ে গেল, তুমি এই 3টেই দেখেছো, মাথা গরম হয়ে গেছে, ওই জায়গায় মাথা গরম, রিল্যাক্স মোডে থাকবে, বিকজ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড। তুমি সাংঘাতিকভাবে প্রিপারেশন করেছো, তোমার প্রিপারেশন খুব ভালো, এখন তুমি পারবে, এরকম মানসিকতা নিয়েই তোমার পরীক্ষা দিতে হবে। মন ওই আরেকজন কেমন দিল, সে আরেকজনকে কীরকম ডাকাডাকি করছে, আরেকবার ওই দিকে থেকে তাকালো, স্যারকে বলছে স্যার একটু জল খাবো, ওই দিকে তাকিয়ে তুমি নিজের মনোবল নষ্ট করবে না, তোমার মনোবল তোমার কাছে থাকবে। ঠিক আছে, আর তুমি জানবে যে তুমি অনেক জানো এবং রিল্যাক্স মোডে আমি পারবো, এতগুলো আমি আনসার করব, গুছিয়ে ঠান্ডা মাথায় করব। 30টা 35টা আনসার করার পর 40টা আনসার করার পর যদি মনে হয় না টায়ার্ড হয়ে গেছে, মানে ভাবতে পারছি না কিছু, একটু বাইরে গেলে ভালো ছিল, না, বাইরে যাওয়ার দরকার নেই। ওই সময় তুমি ওএমআর শিট যে বললাম, ওএমআর শিটের তুমি অ্যান্সারগুলি একটু দাগাও। অনেকে কী করে একদম সবার শেষে সবগুলো জমিয়ে রাখে, লাস্ট মোমেন্টে গিয়ে দাগাবে, ওই সময় হুড়াহুড়ি করতে গিয়ে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি পরীক্ষার দিন বা পরীক্ষার আগে, 1-2 দিন আগে তুমি এরকমভাবে একটু চিন্তা করে নাও যে তুমি কিভাবে আনসার করবে, কত সেকেন্ড সময় খরচা করবে, কিভাবে পরীক্ষার দিন তুমি ক্লাসরুমে পরীক্ষা হলে নিজেকে তৈরি রাখবে, একদম ফিট রেখে পরীক্ষা দেবে আর কি। মেন্টাল ফিটনেসও এখানে লাগবে, ফিজিক্যাল ফিটনেস তো লাগবেই। তো এখানে আরেকটা বলি, আমাদের নিটের যে কলেজগুলি আছে, আমরা তো এগুলি আমি শুনেছি দেখেছি আগের ক্লাসগুলিতে, স্যারেরা বলেছেন অনেক কলেজ আছে। তো মোটামুটি 380 থেকে 400 কলেজের মতো কলেজ আছে আমাদের, যেগুলি দিয়ে আমরা ডিরেক্টলি MBBS-এর জন্য, ডেন্টালের জন্য, এগুলো বিভিন্ন ধরনের মেডিকেল কোর্সের জন্য যেতে পারি। তো আমাদের অনেকগুলো এইমস, তারপরে CMC, তারপরে AFMC, তারপরে আছে আমাদের ওই KMC, ম্যাঙ্গালোর KMC, তারপরে KMC মণিপালও আছে। সো অনেকগুলি কলেজ আছে, সেগুলিতে আমি যাচ্ছি না, যেহেতু আগেও আলোচনা হয়েছে কোথায় কলেজ কী আসবে বিষয়, এগুলি তোমরা নেটেও পেয়ে যাবে। তুমি যদি NTA সাইডেও যাও, প্রচুর কলেজ সিকোয়েন্সিয়ালি প্রচুর কলেজের নাম চলে আসে, এগুলিতে আমি যাচ্ছি না। তো এখন পর্যন্ত যা আলোচনা করলাম এগুলি ছিল আমাদের পরীক্ষার দিন বা বিফোর দ্য এক্সাম, ফিউ ডেজ অফ এক্সাম তুমি নিজেকে এরকমভাবে তৈরি করো, বা এখনও যদি করো যে আমার টার্গেট করতে হবে হাউ মাচ I can get, হাউ মাচ I will answer, এরকম একটা প্রিপারেশন করো। আমার টার্গেট যদি থাকে 200 এর মধ্যে আমি 180টা প্রশ্ন ভালো করে একদম অ্যান্সার করবই, ইন দ্যাট কেস তোমার একটু কিন্তু চ্যালেঞ্জিং ওয়েতে যেতে হবে, আমার এটা সাজেশন ব্যক্তিগত। এবারে আমি সিলেবাসে যাচ্ছি, জাস্ট
আমাদের ফিজিক্সের যে ডিফারেন্ট টাইপের টিপস এবং রিগার্ডিং আওয়ার সিলেবাস, যেটা মূল আলোচনা আমরা এখানে করার কথা, সেই বিষয়ে একটু যাচ্ছি। তো আমাদের ফিজিক্সের সিলেবাস কি, 19-20-তে আমাদের কীরকম চেহারা ছিল, কোশ্চেনের কোন চ্যাপ্টার থেকে কীরকম এসছে, সিলেবাসটার কার উপরে বেশি তুমি ইম্পর্টেন্স দেবে, কোথায় তুমি কম দেবে, কোথায় বেশি দেবে, সেই বিষয়ে একটু আমি ব্রিফলি আলোচনা করার চেষ্টা করছি। আমাদের প্রথম স্লাইডটা, তো এটা কিছু ফিজিক্সের সিলেবাস নিয়ে টিপসটা এখানে দেখো। টিপস মানে সিলেবাসটা আমাদের কি, প্রথমে এটাকে দেখতে হবে ভালো করে। সিলেবাসের মধ্যে আমাদের যা আছে, তোমরা সবাই সিলেবাস দেখেছো, মোটামুটি জানো। আমাদের ফিজিক্সের কিন্তু নিটের সিলেবাসের কোনো চেঞ্জ হয়নি, আগের বছর যা ছিল সেম সিলেবাস আছে, দেয়ার ইজ নো রিডিউস সিলেবাস। আমাদের পরিষ্কার প্রথম ইউনিটে যেটা আছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এখান থেকেও কোশ্চেন আসে। 19-20-তে আমি কোশ্চেনের চেহারাটা পরে দেখাবো। ওয়ান ডাইমেনশন মোশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে গ্রাফগুলিকে ভীষণ ভালোভাবে দেখতে হবে, অ্যাক্সিলারেশন, তারপরে টাইমের সঙ্গে সঙ্গে রিটার্ডেশন, টাইমের সঙ্গে সঙ্গে ভ্যালোসিটির চেঞ্জ, টাইমের সঙ্গে সঙ্গে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, স্লোপগুলি কীরকম চেহারা, বিভিন্ন ভ্যারাইটি অফ গ্রাফস যেখানে ওয়ান ডাইমেনশন আমরা পড়েছি বিভিন্ন সময়ে সময়ে, এইগুলি থেকে কোশ্চেন আসে। তোমাকে গ্রাফগুলি দিয়ে বলতে পারে যে এই গ্রাফটার দুইটা তিনটা গ্রাফ দিয়ে তার কম্প্যারিজন কোনটা দিল, এই গ্রাফটা কি বোঝায়, যেমন ভ্যালোসিটি টাইম গ্রাফ দিল, বললো অ্যাক্সিলারেশন কেমন থাকে, তোমাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দিল, তোমাকে বললো যে ভ্যালোসিটি কেমন থাকে। এরকম ছোটো ছোটো বিভিন্ন ধরনের আমার প্রশ্ন আসে মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে। এবার মোশন ইন টু ডাইমেনশন যেটা আছে, সেটা আমাদের প্রজেক্টাইল মোশন থেকে শুরু করে, সার্কুলার মোশন থেকে শুরু করে, এগুলি আমাদের দেখতে হবে। যত বেশি এখান থেকে নিউমেরিক্যালস করা যায়, ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু, এবং ইজি, কম্পারেটিভলি অনেকটাই ইজি প্রশ্ন হয় এখান থেকে করা যায়। তারপরে আমাদের সিলেবাসে আছে ফোর্স আর নিউটনস লজ অফ মোশন। এখানে ফোর্স আর নিউটনস লজ অফ মোশন থেকে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলির অ্যাপ্লিকেশন, তারপর ফ্রিকশনের পার্টটা এখানে ঢুকে আছে। এখান থেকে ভালো ওয়েটেজের, প্রায় ধরো আমি 19 এবং 20-তে যে কোশ্চেনের আমি স্টাডি করার চেষ্টা করেছি, ওইখানে প্রায় 7% কোশ্চেন আমি এই চ্যাপ্টারটার থেকে আমি অবজার্ভ করেছি। মানে আউট অফ টোটাল কোশ্চেন ফিজিক্সের প্রায় 7% কোশ্চেন আমি এইগুলি থেকে পেয়েছি, দেখেছি আর কি। কোনো কোনো সময় দুটো, কোনো কোনো সময় 3টে কোশ্চেন আসে। যদিও এখানে ওয়ার্ক এনার্জি পাওয়ারের পরের যে চ্যাপ্টারটা আছে, ফোর্সের নিউটনস লজ অফ মোশনের ঠিক পরে ওয়ার্ক এনার্জি পাওয়ার আর নিউটনস লজ অফ মোশনের মধ্যে একটা খুব ভালো ব্যালেন্স হয়। অনেক সময় বোঝা যায় না যে আমরা কোশ্চেনটা কি ওয়ার্ক এনার্জি পাওয়ারের না নিউটনস লজ অফ মোশন, একটা মিক্স থাকে, যার ফলে ওয়ার্ক এনার্জি পাওয়ারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই দুটো মিলে প্রায় ধরো 10%-এর মতো কোশ্চেন আছে। কোনো কোনো সময় 3টে কোশ্চেনও পাওয়া যায় আর 2টো কোশ্চেনও আছে। এটা গেল ওয়ার্ক এনার্জি পাওয়ারের মধ্যে। এখানে কিন্তু কলিশনের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কলিশন, কাইনেটিক এনার্জি, চেঞ্জ, ইম্পালসিভ ফোর্স, এইগুলি নিয়ে আমরা একটু যতদূর পারি নিউমেরিক্যালসগুলি দেখব। নেক্সট স্লাইডে দেখো সেন্টার অফ মাস আর রোটেশনাল মোশন। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন ক্লাস 11। ওইখানে বললাম আগে যেটা ছিল ফোর্স আর নিউটনস লজ অফ মোশন আর সঙ্গে ওয়ার্ক এনার্জি পাওয়ার, এই টপিক, এই দুটো ইউনিট থেকে মিলে মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন তো আসেই, 2 থেকে 3টা কোশ্চেন আমরা পাবোই। সঙ্গে সেন্টার অফ মাস রোটেশনাল মোশন যেটা আছে, সেন্টার অফ মাস রোটেশনাল মোশন যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে কিন্তু ভালো ওয়েটেজের কোশ্চেন আসে। এটি প্রায় ধরো 7%-এর মতো কোশ্চেন আসে, কোনো কোনো সময় 2টো, কোনো সময় 3টা কোশ্চেন আসে, শুধু সিস্টেম অফ পার্টিকেলস আর রোটেশনাল মোশন এই পার্টটা থেকে। ঠিক আছে, সেন্টার অফ মাস, আমাদের টর্ক, এইগুলি পুরো রোটেশনাল মোশনটাকে একটু ভালো করে দেখে নিতে হবে। তারপরে আসে গ্রেভিটেশন, এখান থেকেও কোশ্চেন আসে, গ্রেভিটেশনের ক্যাপলারস লজ, তারপরে বিভিন্ন ধরনের কাইনেটিক হাইটের সঙ্গে সঙ্গে জি এর চেঞ্জ, ভেরি সিম্পল কোশ্চেন আসে গ্রেভিটেশনের চ্যাপ্টারের। মাস চেঞ্জ করে দিল, বিভিন্ন পজিশনে পার্টিকেলের বিভিন্ন পজিশনে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির পার্সেন্টেজ চেঞ্জ কেমন হয়, এই ধরনের অঙ্কগুলি করতে হবে। তারপর ইলাস্ট্রিসিটি আছে,
ইলাস্টিসিটি, ফ্লুইড মেকানিক্স, ইলাস্টিসিটিটা বাল্ক ম্যাটারের মধ্যে পড়ে যাবে, ফ্লুইড মেকানিক্স, তারপরে আমাদের আছে থার্মাল প্রপার্টিজ। থার্মাল এক্সপানশনের মধ্যে এখানে আমি বলবো ট্রান্সফার অফ হিট একটা চ্যাপ্টার আছে, এটা আমাদের সিলেবাসে লেখা আছে, কিন্তু এখান থেকে লাস্ট বছর বা প্রশ্ন খুব একটা বেশি দেখা যায়নি আর কি। এটা থেকে তুমি একটু প্রেশারটা কম দিলেও পারো, ট্রান্সফার অফ হিট। কিন্তু থার্মাল এক্সপানশনের সলিড, লিকুইড, গ্যাস এগুলি একটু দেখতে হবে। ক্যালোরিমেট্রি আছে, এটাও একটু ভালো করে দেখতে হবে। তো ট্রান্সফার অফ হিট থেকে বা হিট ট্রান্সফার যেটা থেকে, এটা থেকে লাস্ট 2 বছরের ওয়েটেজটা একটু কমই ছিল আর কি, মানে খুব একটা কোশ্চেন ছিল না। নেক্সট স্লাইডটা। তারপরে যেটা থার্মোডাইনামিক্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। থার্মোডাইনামিক্স সাংঘাতিক ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আমার আইসোথার্মাল প্রসেস, অ্যাডায়াবাটিক প্রসেস, তার সঙ্গে ওয়ার্ক ডান, তার বিভিন্ন ধরনের অ্যাডায়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান, গ্রাফগুলিকে আমাদের ভালোভাবে দেখতে হবে। অ্যাডায়াবেটিক প্রসেসের গ্রাফ, আইসোথার্মাল প্রসেসের গ্রাফ, কম্প্যারিজন, স্লোপ, এগুলি একটু দেখতে হবে। তারপর কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটাও একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেও আমাদের যত ডিগ্রিজ অফ ফ্রিডম, পস্টুলেটসের সঙ্গে বিভিন্ন ধরনের পার্টিকেলের কাইনেটিক এনার্জি, তারপরে কাইনেটিক এনার্জি থেকে কত হিট এনার্জি কনভার্ট হয়, কত অ্যামাউন্টের এনার্জি দিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডমের সঙ্গে কাইনেটিক এনার্জির রিলেশনটা কী, এগুলি দিয়ে ছোটো ছোটো অঙ্ক হয়। খুব একটা কঠিন প্রশ্ন আসে না কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকেও, 2টো কোশ্চেন, একটা কোশ্চেন থাকে আর কি। আর তারপরে আছে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশন যেটা, এটার মধ্যে অসিলেশন পার্টটা, যেটা অসিলেশন পার্ট থেকে ওয়েটেজটা বেশি থাকে। আর লাস্টে 19-এ বোধহয় ওয়েভস পার্ট থেকে খুব একটা বেশি আসেনি, ও অসিলেশনকে জোর দেওয়া হয়েছিল। তো এখানে একটা সিনসিয়ারলি আমাদের সিম্পল হারমোনিক মোশনের অসিলেশন পার্টটা, যত প্রশ্ন আছে সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলি দিয়ে দিল, বা অনেক সময় প্রোগ্রেসিভ ওয়েভ থেকেও দিয়ে, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ওদের মধ্যে ফেজ ভেলোসিটি, ওয়েভ ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি, তারপর ওয়েভ ভেলোসিটি, ওদের মধ্যে রিলেশনের ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসে। ডপলার ইফেক্ট থেকে প্রশ্ন আসে, ডপলার ইফেক্টও দেখতে হবে। ডপলার ইফেক্টের যখন ভ্যারাইটি অফ সিচুয়েশন আসে, সোর্স আসছে, সোর্স যাচ্ছে, অবজারভার আসছে, এগুলি একই ফর্মুলাতে সবগুলি মোটামুটি আসে, সেই ফর্মুলাটা একটু ভালো করে দেখে নিতে হবে। ডেসিবেল ইউনিটগুলোর মধ্যে রিলেশন কীভাবে আমরা কনভার্ট করে, ডেসিবেলটা দিয়ে আমরা ইন্টেন্সিটি দেওয়া থাকলে আমরা কীভাবে কনভার্ট করে করব, সেটা দেখতে হবে। এই গেল 11-এর রিলেটেড কোশ্চেন। 11-এর রিলেটেড যে কোশ্চেন, আমি এখান থেকে যা 19 আর 20-তে যা স্টাডি করেছি, আমার মনে হয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট 3টা চ্যাপ্টার আমার এখানে লেগেছে। একটা হচ্ছে তোমার ফোর্স আর ওয়ার্ক এনার্জি রিলেটেড যেটা পার্টটা, মেইনলি নিউটনস লজ অফ মোশনের যে পার্টটা, এটার সঙ্গে একটু ওয়ার্ক এনার্জি পাওয়ার একটু ঢুকে যায়। এটা থেকে সবচেয়ে ওয়েটেজ বেশি আসে, প্রায় ধরো 7%, 8%-এর মতো। তারপরে আমার মনে হয়েছে সবচেয়ে বেশি ওয়েটেজ ক্যারি করছে থার্মোডাইনামিক্স। তারপরে আরেকটা বেশি ওয়েটেজ ক্যারি করছে সিস্টেম অফ পার্টিকেলস আর রোটেশনাল মোশন। তাহলে 3টা চ্যাপ্টার এখানে আমাদের সাংঘাতিক ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, লজ অফ মোশনের যে পার্টটা, থার্মোডাইনামিক্স, আর হচ্ছে সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন। রোটেশনাল মোশন থেকে সিস্টেম অফ পার্টিকেল অনেক সময় বেশি কোশ্চেন আসে। তোমরা এই 3টা চ্যাপ্টারকে লাস্ট যদি মনে করো, হ্যাঁ অনেক সময় কি হয়, যেমন পরীক্ষার দিন, যে লাস্টে একদম স্যার একটু লাস্ট দেখবো, কোনটা দেখবো, তখন ঠান্ডা মাথায় একদম রিল্যাক্স মোডে, এখন তাড়াতাড়ি করে একদম কার আগে কোনটা দেখবো, এই চ্যাপ্টার পরে একটু ফিজিক্স দেখলাম, একটু কেমিস্ট্রি দেখলাম, বায়োলজি দেখলাম, একসঙ্গে দেখলাম, রিল্যাক্স মোডে এই চ্যাপ্টারগুলো তুমি প্রথমে দেখতে পারো। যে আমার সময় আছে 1 ঘন্টা, আমাকে এখন ম্যাক্সিমাম আই উইল গেট 2 or 3 hours টু গিভ এ রিভিশন, so I cannot go through all the chapters instantly. In that case you can see only 3 chapters from 11. একটা বলবো লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলি দেখতে পারো, দেন ইউ গো থ্রু দ্য সিস্টেম অফ পার্টিকেলস অ্যান্ড রোটেশনাল মোশন, অ্যান্ড দেন থার্মোডাইনামিক্স। These are the most important chapters having a huge weightage regarding 11 syllabus. ঠিক আছে,
তারপরে আমার আছে ইলেকট্রো 12-এ যদি আমি শুরু করি 12-এর মধ্যে আমার প্রথমেই ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটাতে ইলেকট্রিক ফিল্ড আমাকে দেখতে হবে ইলেকট্রিক ফিল্ডের যত ধরনের কেস আছে ইলেকট্রিক ফিল্ডটা আমাকে ভালো করে দেখতে হবে ইলেকট্রিক ডাইপোলের ওরিয়েন্টেশন তার উপর টর্ক বিভিন্ন ডাইপোলের অ্যাক্সিসের বিভিন্ন জায়গায় ফোর্সগুলি কেমন হয় মানে ইলেকট্রিক ফিল্ডগুলি কেমন হয় তার রিলেটেড লাইন্স অফ ফোর্স রিলেটেড কিছু কিছু থিওরিটিক্যাল বেসড কোশ্চেনও আসে থিওরিটিক্যাল বেসড লাইন্স অফ ফোর্স রিলেটেড বা ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে পটেনশিয়ালি রিলেটেড নেক্সট স্লাইডটাতে তো ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল এটাও আমরা দেখবো ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল তাদের ওয়ার্ক এনার্জি বিভিন্ন ধরনের রিলেশনগুলো কি কখনো ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিল বললো পটেনশিয়াল বার করো তখন পটেনশিয়াল দিয়ে দিল ফিল্ড বার করো খুব অঙ্ক আসে পটেনশিয়াল ফিল্ডের রিলেটেড একটা অঙ্ক প্রায় সময় দেখা যায় যে পটেনশিয়ালের চেহারা একটা দিয়ে দিয়ে বললো ফিল্ড আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডিভিডিএক্স বা ডিভিডিআর সেই জায়গায় ভি দেওয়া থাকলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করা যায় সো দেয়ার মে বি ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন গিভিং পটেনশিয়াল অ্যান্ড ইউ মে আস্ক টু ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড আফটার দ্যাট ক্যাপাসিটেন্স ইজ দেয়ার অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে আমরা ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিক পটেনশিয়াল তারপর ক্যাপাসিটেন্স আমরা দেখব যত ডাইইলেকট্রিক রিলেটেড প্রশ্ন ছোটো 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 প্রশ্ন আসে বিভিন্ন ধরনের ডাইইলেকট্রিক স্ল্যাব দিয়ে দিল তার ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুগুলো দিয়ে তোমার বিভিন্ন এনার্জির এক্সপ্রেশন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে ডাইইলেকট্রিক রিলেটেড ক্যাপাসিটেন্সে তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারেন্ট ইলেকট্রিসিটি খুব ইম্পর্টেন্ট এখানে আমার কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যত কিরচফস ল বলো হুইস্টন ব্রিজের রিলেটেড যত কোশ্চেন আছে তারপরে পটেনশিওমিটার মিটার ব্রিজ প্রশ্নগুলি বড় বড় থাকে যেটা পটেনশিওমিটারের কোশ্চেন অনেক সমাধানও দেখলে মনে হয় বাবা এত বড় কোশ্চেন কিন্তু কোশ্চেনটা তুমি পড়ো কিন্তু অ্যান্সার দেখবে খুব ইজি খুবই ছোট মিটার ব্রিজের কোশ্চেন এমন অনেক ল্যাঙ্গুয়েজ থাকে চেহারাটা বড় হয় কিন্তু কোশ্চেনটা খুব বেশি টাফ হয় না তুমি এখানে আমি একটা সাজেশন দেব এনসিইআরটির বইয়ে পিছনে অনেকগুলো কোশ্চেন সলভ করা আছে এই পটেনশিওমিটার মিটার ব্রিজের উপরে তোমরা ওই কোশ্চেনগুলোকে সিনসিয়ারলি একটু দেখতে পারো ওই প্রবলেমগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো একটা প্রশ্নটা থাকে 3 থেকে 4 লাইনের দেখলে অনেকে প্রথমেই এটাকে দেখে অ্যাভয়েড করে দেয় যদি সিনসিয়ারলি যদি এনসিইআরটির কোশ্চেনগুলো রিভিশন দিয়ে যাও আর কি আমার মনে হয় ইউ উইল ফিল বেটার এই কোশ্চেনগুলো তুমি ধরতে পারবে তারপরে আমরা যাব এই মুভিং চার্জেস ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট আর ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ম্যাগনেটিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটাকেও ধরতে হবে খুব সহজ সিম্পল কোশ্চেন আসে এগুলো 11-এর চ্যাপ্টার থেকে অনেক বেশি স্কোরিং তারপরে আছে আমাদের ম্যাগনেটিক ইন্ডাকশন অল্টারনেটিং কারেন্ট এটাও পড়তে হবে ম্যাগনেটিক ইন্ডাকশন আমাদের সিলেবাসে আছে অল্টারনেটিং কারেন্ট আছে খুব মানে এখান থেকেও প্রশ্ন আসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এটাও দেখতে হবে এটাতে খুব বেশি কিন্তু সিলেবাস আমাদের নেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের টপিক খুব কম আমাদের কিন্তু এখান থেকে এটা খুব ভালো প্রশ্ন হয় এবং ইট ইজ আনঅ্যাভয়েডেবল মানে এই প্রশ্ন কিন্তু আসবেই এই চ্যাপ্টার থেকে কিন্তু পড়াটা খুব কম অল্প কিছু পড়ে অ্যান্সার করা যেতে পারে নেক্সট তারপরে আমাদের অপটিক্স থেকে জিওমেট্রিক্যাল অপটিক্স আছে এখানে আমাদের দুটোই অপটিক্স পড়তে হবে ওয়েভ অপটিক্স আর রে অপটিক্স যেটা দুটোই পড়তে হবে এবং এখান থেকে ভালো প্রশ্ন হয় ডুয়েল নেচার আর রেডিয়েশন একই পার্ট থেকে প্রশ্ন আসে অ্যাটম নিউক্লিয়াস খুব ভালো করে দেখতে হবে আর সেমিকন্ডাক্টর পার্ট থেকেও মানে ভালো ওয়েটেজের কোশ্চেন হয় ওভারঅল যেটা আমি 12-এর সিলেবাসে দেখেছি 11-এ যেমন বললাম 3টা চ্যাপ্টার আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট মানে সবগুলি ইম্পর্টেন্ট কিন্তু 3টা থেকে প্রশ্ন বেশি আসে 12-এর এরকম আমি ঘাটাঘাটি করে আমার মনে হয়েছে 3টা চ্যাপ্টারের একটু ইম্পর্টেন্সটা লাস্ট টাইমে যদি তুমি মনে করো অল্প সময়ে প্রিপারেশন করবে দেন ইউ ক্যান গিভ রিভিশন অন একটা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আর ম্যাগনেটিজম যেটা 3 নম্বর ইউনিট 12-এর কারেন্ট ইলেকট্রিসিটি এটা থেকে প্রায় 7% 6% মতো কোশ্চেন আসে টোটাল কোশ্চেনের আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর পার্ট থেকেও ভালো কোশ্চেন আসে সেমিকন্ডাক্টর পার্ট এখানে কমিউনিকেশন পার্টটা কিন্তু আমাদের সিলেবাসে নেই কমিউনিকেশনের পার্টটা থেকে প্রশ্ন আসে না লাস্ট 2 ইয়ার্সে কোনো কোশ্চেন এখানে পাওয়া যায়নি ওই 11-এ যেমন বলেছিলাম হিট ট্রান্সফার এখান থেকে পাওয়া যায়নি আর এখান থেকে কমিউনিকেশন হয় এখানে আমি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি
যেটা 19-20-তে যে প্রশ্ন এসেছিল, ওই কোশ্চেন চেহারা দেখলে তুমি একটু আইডিয়া পাবে যে কোন চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন আসে, 11 থেকে বেশি আসে না 12 থেকে বেশি আসে। তোমাদের এখানে আরেকটা স্লাইড দেখাচ্ছি। এই কোশ্চেনটায় তুমি, এই স্লাইডটাতে তুমি মোটামুটি একটা হালকা আইডিয়া পাবে রিগার্ডিং যে কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন আসে। এখানে দেখা যায় মোটামুটি 19-এ যেটা কোশ্চেন আমাদের 11 রিলেটেড ছিল, সেখানে প্রায় আউট অফ ফিজিক্সের 45 কোশ্চেন্স প্রায় 22 নিয়ারলি 23 মতো কোশ্চেন 11 থেকে পেয়েছি আমরা। আর 12 থেকে যেটা পেয়েছি এটা 20-তে, না 19-এর কথা আগে শেষ করে নিই। 19-এ আমরা 11 থেকে পেয়েছি প্রায় 23টার মতো কোশ্চেন, আর 22টা পেয়েছি প্রায় 12 থেকে। তাহলে টোটাল 45টার মধ্যে প্রায় 50-50 ওয়েটেজ ছিল, মানে 19-এ আর কি। আর 20-তে যে কোশ্চেন এসছে এখানে 11 থেকে প্রায় 18 আর 12 থেকে প্রায় একটু বেশি 27-এর মতো কোশ্চেন ছিল। তো এটা এক্স্যাক্টলি অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করা তোমরা যে স্যার 11 থেকে বেশি আসে না 12 থেকে বেশি আসে, হার্ডলি মানে একদম তোমাকে উত্তরটা দেওয়া যাবে না একদম ইয়েস এটা থেকে একদম 50-50 করে আসে বা 60-40 থেকে একটু 19-20 হয়ে যায়, কিন্তু দুটোকে আমাকে ওয়েটেজ দিতে হবে। তুমি দেখো এখানে ওয়েভস থেকে 19-এ কোশ্চেন পাওয়া যায়নি, 20-তে এসেছিল। হিট ট্রান্সফার থেকে 19-20-তে কোনোবারই কোশ্চেন পাওয়া যায়নি, কিন্তু তার তুলনায় দেখো অনেকটাই বেশি কোশ্চেন আমরা কাইনেমেটিক্স থেকে পেয়েছি, ফোর্স নিউটন লজ অফ মোশন ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে। এখানেও 20-তে ফোর্স থেকে 2টো কোশ্চেন পেয়েছি, আর ওয়ার্ক এনার্জি পাওয়ার থেকে একটা কোশ্চেন পেয়েছি। 19-এ এখান থেকে প্রায় ফোর্স থেকে ছিল না, কিন্তু ওয়ার্ক এনার্জি পাওয়ার রিলেটেড কোশ্চেন ছিল প্রায় 2টো। তো এই রেসপেক্টে তুমি যদি 11-এর থেকে চ্যাপ্টারগুলিকে বেশি ফোকাস করতে চাও, আমি 3টা চ্যাপ্টার কথা বললাম যেটা বললাম এর আগেও, 12 থেকেও ফোকাস করতে চাও, এটা লাস্ট নাইট প্রিপারেশনের জন্য করতে পারো। ওভারঅল কোনো চ্যাপ্টারকে তুমি একদমই রিল্যাক্স মোডে ছেড়ে দিতে পারবে না। একটু ওয়েটেজ কম দিতে পারো অল্টারনেটিং কারেন্টের উপরে, একটু ওয়েটেজটা কম দিতে পারো, কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না। তাহলে কোনো চ্যাপ্টার থেকে তুমি খুব ইজি কোশ্চেন আসলো একদম মিস হয়ে যাবে আর কি। যাই হোক, তো জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে সহজ প্রশ্ন হয় সেটাও দেখবে আর কি। এটা থেকেও আমাদের 19-20-তে দুইটাতেই কিন্তু ভালো কোশ্চেন এসেছিল। এই গেল মোটামুটি তোমাদের সঙ্গে যা গল্প করার আমাদের। তো নিটের পরীক্ষা যেহেতু 12 তারিখ সেপ্টেম্বরের, তোমাদের সবাইকে পরীক্ষার বেস্ট অফ লাক বলবো। আর যা গল্প করলাম এটা এক্স্যাক্টলি এটা আমার সাজেশন, তুমি এটা জাস্ট শুনতে পারো, এটার একটা অ্যাডভান্টেজ যদি মনে হয় ইউ ক্যান ফলো ইট, আদারওয়াইজ ইউ ক্যান গো থ্রু ইউর ওন ওয়ে, কোনো সমস্যা নেই। এটা আমাদের ডিসকাশন করলাম আর কি, যদি কারোর মনে হয় যে এটা উপকার হবে তাহলে। কিন্তু সবার কিন্তু ঠান্ডা মাথায় একদম মনোবল বাড়াতে হবে, রিল্যাক্স মোডে থাকতে হবে। পরীক্ষার দিন কোনো ধরনের তুমি বেস্ট, ইউ আর দ্য বেস্ট এরকমভাবে পরীক্ষাটা দিতে হবে যে আমি জানি আমি এই প্রশ্ন পারলাম না, এটা পারলাম না, আই হ্যাভ এ হিউজ অপশান, আমার কাছে এখন 200 কোশ্চেন আছে, তো আমি এখান থেকে 20টা কোশ্চেন তো এমনিতেই ছাড়তে পারি। তারপরে আমার কাছে আরও অপশান আছে, এখান থেকে আমি বলেছি 180 থেকে তুমি 160-এ নেমে আসো। তো রিল্যাক্স মোডে ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আশা করি সবাই বেস্ট ওয়েতে প্রিপারেশন করে পরীক্ষা দেবে এবং সাকসেস হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এখানে আলোচনা শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসগুলিতে দেখা হবে।